সংবিধানের ৩২৬ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাংলায় এসআইআর করতে চাইছে, আর তাতে দেশভাগের বলি হওয়া বড় অংশের হিন্দু আর্থিকভাবে দুর্বল হবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। একই সাথে ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের বড় অংশের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। আসলে এই এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার, যার তীব্র বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কোনো মতেই বাংলার মানুষের জন্য শর্তযুক্ত আইন করতে দেব না। যতদিন না নিঃশর্ত আইন চালু হয় ততদিন এই বাংলায় এসআইআর করতে দেব না। এসআইআরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্ররা। শুধু তারাই নয়, যারা এদেশেরই বাসিন্দা কিন্তু কাগজপত্র দুর্বল, তারাও বিপদে পড়বে। ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমালোচনা করলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এই সংবিধানের ৩২৬ নম্বর ধারা, সংবিধানের অন্য ধারা, সাধারণ মানুষ এসব বোঝে না, এসবই বোঝে না। সাধারণ মানুষ বোঝে যে আমার অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার থাকবে কিনা, আমি যে দেশে থাকি আমার ভোটাধিকার থাকবে কিনা, আমার প্রজন্ম আগামী দিনে ভালো থাকবে কিনা, সাধারণ মানুষ এসব বোঝে। সাধারণ মানুষ ৩২৬ নম্বর বোঝে না। কিন্তু সংবিধান যিনি লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর, তিনি প্রত্যেকটা পাতায় পাতায় ভারতবর্ষের বিভিন্ন সমাজের মানুষের যে অধিকার, সেই অধিকারকে সুনিশ্চিত করে গেছিলেন। এবং আজকের দিনে যে সমস্যা হবে সেই সমস্যা অনুমান করে সেদিন তিনি সংবিধান রচনা করে গেছিলেন। যেমন আপনি যদি দেখেন যে তিনি একটা সময় মহারাষ্ট্র বা ভারতবর্ষের এই বর্তমান যে ভারত, সেই ভারতের কোথাও থেকে নির্বাচিত হননি, ঠিক আছে। তাকে তৎকালীন কংগ্রেস বা কংগ্রেসের প্ল্যাটফর্মে যারা ছিলেন তারা কেউ আইনসভায় যেতে দিতে চায়নি, কারণ তিনি এতটা গুণী মানুষ ছিলেন। সেই সময়ের যারা কংগ্রেসের প্ল্যাটফর্মে ছিলেন তারা জানতো যে বাবা সাহেব আম্বেদকর যদি আইনসভায় যেতে পারে তাহলে তিনি নিম্ন বর্ণের যারা মানুষ, দলিত, আদিবাসী বা মাইনরিটি, যে নিম্ন বর্ণের যারা আছে তাদের হয়ে কথা বলবেন, সংবিধানে তাদের অধিকার সুনিশ্চিত করে যাবেন, যেটা সেই সময়ের যারা উচ্চ বর্ণের যারা নেতৃত্ব তাদের কাছে তারা চাইতো না। ফলে তারা ভারতবর্ষের বর্তমান ভারতের কোথাও থেকে তাকে দাঁড়াতে যায়নি। তৎকালীন সময়ে যোগেন মণ্ডল, যে উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র সম্প্রদায়ের মানুষের নেতা ছিলেন এই অখণ্ড বাংলার, তিনি তাকে বরিশালে নিয়ে গিয়েছিলেন আইনসভায় পাঠাতে। তিনি জানতেন যে এই মানুষটাকে যদি আমি জেতাতে পারি, এই মানুষটা আমাদের সমাজে প্রতিনিধিত্ব করবেন, এবং হয়েছে সেটা। তিনি বরিশাল থেকে নির্বাচিত হয়েছিলেন, এবং বরিশাল থেকে নির্বাচিত হয়েছিলেন বলে দেশভাগের পরে এই উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র কি সমস্যা হবে, এই নিম্নবর্ণের মানুষের কি সমস্যা হবে দেশভাগের বলি হয়ে, সেই সমস্যাটা তিনি জানতেন বলে তিনি সংবিধানের ৬ অন্তর্ভুক্ত করে গেছেন। যে ৬ বলে অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক হবে। কারণ দেশভাগ হলেই তো সেখানে যারা সংখ্যালঘু তারা সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচারিত হবে, তারা ভারতে আসতে বাধ্য হবে, বাংলায় আসতে বাধ্য হবে। আজকের দিনে সেটাই হচ্ছে। কিন্তু ভারত সরকার, না একটা সময় কংগ্রেস, না বর্তমান বিজেপি, তারা ৬কে সামনে রেখে আইন তৈরি করেনি। অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক হবে, এই ধারাকে মান্যতা দিয়ে আইন তৈরি করলেই তো উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্রদের সব সমস্যা দূর হয়। প্রত্যেকটা উদ্বাস্তু যারা এই বাংলায় আসবে, এই দেশে বসবে, তারা প্রত্যেকেই নাগরিকত্ব পাবে আইনে। কিন্তু হয়নি। ৬ গুরুত্ব পেয়েছে, কিন্তু ৬ গুরুত্ব পায়নি, ঠিক আছে। তো এই ৩২৬ নম্বর যে ধারা, এই ধারা মেনে নির্বাচন কমিশন এসআইআর করাবে, যার মূল কথা হলো আপনি সংবিধান প্রকাশের আগে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, তারপর সংবিধান রচনার মাথায় বাবা সাহেব আম্বেদকর ছিলেন, তার নেতৃত্বে অনেকে ছিলেন। সংবিধান প্রকাশ হলো, সংবিধান প্রকাশের আগে আপনি এদেশের নাগরিকত্বের সুযোগ সুবিধা ভোগ করছেন, আপনি এদেশে বসবাস করতেন কিনা, এটা নির্বাচন কমিশন দেখবে, ঠিক আছে। সংবিধান প্রকাশের পরে সংবিধানের 6B অনুসারে আপনি পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসে বৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন কিনা, ঠিক আছে। অবৈধভাবে না, বৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন কিনা, মানে ১৯৫২ সালের ভোটার লিস্টে বৈধভাবে আপনার নাম, বাপ ঠাকুরদাদার নাম উঠেছিল কিনা, এটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন দেখবে ১৯৫২ সালের পরে ফরেনার্স অ্যান্ড পাসপোর্ট অ্যাক্ট লাগু হয়েছিল। লাগু হওয়ার পরে যে মাইগ্রেশন অ্যাক্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটকে
লুকিয়ে এই ফরেনার্স অ্যাক্ট, তারপরে পাসপোর্ট অ্যাক্ট, এই অ্যাক্টকে মান্যতা না দিয়ে ম্যানেজ করে কোনো রকমে নাগরিকত্বের সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন কিনা। মানে আপনি পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসছেন, অবৈধভাবে এসছেন, এসে আপনি আসার যে নিয়ম ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট, সেই আইনের তোয়াক্কা না করে এদেশে এসে বসবাস করছেন, ভোটার লিস্টে নাম তুলেছেন, এদেশের নাগরিকের সব সুযোগ সুবিধা নিয়েছেন, এগুলো আপনি করছেন কিনা। 326 নম্বর ধারায় এগুলো সবটাই দেখা হবে। যদি এর কোনো একটা জায়গায় ফেলিয়ার হয়, আপনি এসআইআর পড়ে গেলেন, আপনি যত বছর আগে আসুন না কেন। যেটা পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু মতুয়া নমশূদ্র মানুষের জন্য ভয়ানক 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 জায়গায় যাবে। যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঘুরপথে এনআরসি হলো এই এসআইআর, এবং সেখানে শুধু পূর্ববঙ্গের মানুষরা পড়বে না, এই দেশেও যাদের কাগজ নেই, যারা আর্থিকভাবে দুর্বল। আমরা যদি হুগলির কথাই বলি, হুগলির বানবাসী এলাকা, অনেক মানুষের এরকম কাগজ নেই, অনেকে চাইলে ডকুমেন্টস দেখাতে পারবে না। এখন মানুষ সচেতন ছিল না। বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। কি করে বাদ গেছে? বিহারে তো আর বাংলাদেশের কেউ এসে বসবাস করেনি, বিহারে তো বিহারের মানুষ বসবাস করেছে। তারা কাগজপত্রের দিকে দুর্বল, তাদের বেশিরভাগ মাইগ্রেশন সার্টিফিকেট। আজকে সুপ্রিম কোর্ট যদি চেপে না ধরতো, সুপ্রিম কোর্ট যদি না বলতো যে আধার কার্ডকেও যোগ করতে হবে, তাহলে এই 65 লোকের বেশিরভাগ বিরোধী দলের ভোটার ছিল, কংগ্রেস বা আরজেডি এদের ভোটার ছিল, এদেরকে নির্বাচন কমিশন বাদ দিয়ে দিত, বিজেপিকে জেতার রাস্তা প্রশস্ত করে দিত। ঠিক একই কায়দায় এই বাংলায়ও চলছে। এই বাংলায় 326 কে সামনে রেখে নির্বাচন কমিশন বারবার বলছে তারা এখানে এসআইআর এর কাজ করবে, আর সেটা হলে পূর্ববঙ্গ থেকে আসা বেশিরভাগ মানুষ, 99% মানুষের নাম এই এসআইআর এ বাদ যাবে। এই এসআইআর এর যে ফর্ম নিয়ে যারা বাড়িতে বাড়িতে সার্ভে করতে আসবে, সেখানে কোনোভাবে একটা ডকুমেন্টস দিয়ে দিলেই সেই ডকুমেন্টস দেখে এই যে সফটওয়্যার, সেই সফটওয়্যার দেখে নেবে আপনার পূর্বপুরুষরা এদেশে 1952 সালের আগে এসে এইভাবে ভোটার লিস্টে নাম তুলেছে কিনা, বা এই দেশে এসে এইভাবে বসবাস করছে কিনা, অবৈধভাবে অসম্ভব দেখে নেবে, ধরে নেবে, এবং সেটা থেকেই পরবর্তী সময় এনআরসি হবে। যেটা আসামে দেখেছি, আসামে 19 লক্ষ ডি ভোটার, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। বিজেপি যদি এত হিন্দু দরদি হয়, তাহলে আসামে 14 লক্ষ হিন্দুকে কেন ডি ভোটার করে? তাহলে তো নাগরিকত্ব দিয়ে দিতে পারতো। এই যে সিএ 2019-এর আইন, এই আইনে তো মুসলমানরা সুযোগ পাবে না, এই আইনে তো হিন্দুরা। তাহলে শর্তযুক্ত আইন কেন, যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছে, যে হিন্দু দরদি হলে পরে, উদ্বাস্তু মতুয়া নমশূদ্র দরদি হলে পরে তাদের জন্য তুমি শর্তযুক্ত আইন করছো কেন? নিঃশর্ত আইন যেদিন করবে সেদিন আমি নাগরিকত্বের এই বাংলায় এই আইনকে আমি সমর্থন করবো, নাহলে আমি করবো না। তো এই যে এসআইআর এবং এই 326 নম্বর ধারা, এই বাংলায় যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, দেশ ভাগ হওয়ার আগে যার পূর্বপুরুষ দেশে বসবাস করছে, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, দুর্বল, কাগজপত্রের দিক দিয়ে দুর্বল, তারাও যেমন বিপদে পড়বে, আবার পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে সে যারা বসবাস করছে, এই যে কথাগুলো বললাম, এই 3টে শর্ত পূরণ করছে, তারাও বিপদে পড়বে। এবং এই জন্যই বাংলার মুখ্যমন্ত্রী করছে ঘুরপথে এনআরসি, এবং নির্বাচন কমিশন বিজেপির কথায় সেই কাজটাই করতে চাইছে। কারণ এই বিজেপি গুজরাট থেকে পরিচালিত হয়, এই বিজেপি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে কোনো অবদান নেই। একটা সময় তারা ব্রিটিশদের তাবেদারি করেছে, তাদের গর্বে এই বিজেপির জন্ম। তারা 47 সালে আমরা দেখেছি তারা বাংলা এবং বাঙালি বিরোধী ছিল। আজকের দিনও আমরা দেখছি তারা বাঙালির অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করছে, এবং এই উদ্বাস্তু মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, এদের অস্তিত্ব যদি মুছে দেওয়া যায়, বাঙালির একটা বড় অংশের অস্তিত্ব যদি এসআইআর করে এইভাবে মুছে দেওয়া যায়, তাহলে আগামী দিনে এই বাংলায় যারা থাকে, তাদের অনুসারী যারা থাকে, তারাই এখানে ছড়িয়ে বেড়াবে। আর যারা উদ্বাস্তু মতুয়া নমশূদ্র বা আর্থিকভাবে পিছিয়ে পড়া এই বাংলার বংশ পরম্পরায় বসবাসরত মানুষ, তারা আগামী দিনে দার্শনিক হবে। এসআইআর আসলে বাংলার মানুষের স্বার্থে নয়, বাংলার মানুষের স্বার্থের পরিপন্থী। এবং 326 নম্বর ধারা, এই 26 নম্বর ধারা আইনের কথা বলে, আইনে আবেগের কোনো দাম নেই, কাগজ চাই, এবং সেই কাগজ অনেক মানুষ বাংলার দেখাতে পারবে না। অন্যদিকে সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী যদি বাংলায় এসআইআর হয়, তাহলে বাঙালি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তার ব্যাখ্যা করেছেন এনআরসি ও সিএএ গবেষক, কবি সাহিত্যিক দামাল, বাংলার কর্ণধার মানিক ফকির। আজকে যে সুপ্রিম কোর্টের যে খবরটা আপনারা পেয়েছেন, যে আধার কার্ডকে এসআইআর এর মান্যতা দেওয়া হয়েছে, মনে রাখবেন আধার কার্ডের এই মান্যতার ফলে লাভবান হবে এই দেশের প্রকৃত নাগরিক, আদিবাসী, এসসি এসটি, যারা স্বাধীনতার আগে থেকে বাস করছে। কারণ বিজেপির উদ্দেশ্য ছিল
এই দেশের মূল নিবাসী মানুষদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরা বা দাস শ্রমিক বানানো, সেটা সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। কিন্তু যারা অবৈধ পথে এসেছেন তাদের জন্য যে 11টা বা 12টা ডকুমেন্ট, সেই প্রত্যেকটা ডকুমেন্টই ভুয়ো ডকুমেন্ট। নাগরিক না হয়ে এসআইআর এ বলা হচ্ছে, যারা এটা সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী এসআইআর হচ্ছে, অর্থাৎ যারা সিটিজেন অফ ইন্ডিয়া, তাদের যখন 18 বছর বয়স তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। সিটিজেন অফ ইন্ডিয়া কারা সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে বলে দিয়েছে। ফলে 1948 সালের 19শে জুলাইটা হচ্ছে কাট অফ ডেট। এছাড়া 1952 সালের পর থেকে ব্রিটিশ যুগের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেছে। আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি আপনাদের জন্য। আপনারা এই দেশ ভাগের বলি হওয়া অখণ্ড ভারতের ভূমি সন্তান। বাংলার প্রায় 4.5 থেকে 5 কোটি ভোটার মানুষকে বেনাগরিক করবে, আর 3.5 কোটির বেশি ভোটার কার্ড বাতিল হবে। বাতিল হয়ে বাংলার ডিলিমিটেশনের মাধ্যমে বাংলাকে ছোট্ট বাংলার এমপি সংখ্যাও কমিয়ে দিয়ে বাংলাকে মিজোরাম, মণিপুরের মতো ছোট্ট একটা একটা রাজ্য করে দিতে চাইছে, যেখানে বাঙালির বা বাংলার কোনো অধিকার থাকবে না, বাঙালির কোনো কথা বলার অধিকার থাকবে না। তাদের কি বলবো, মানে অর্থনৈতিকভাবে বাংলাকে পুরোপুরি ধ্বংস করবে, বার্গেনিং পাওয়ার ধ্বংস করে দেবে। সে জায়গায় আদানি, আম্বানির মতো কর্পোরেট সাম্রাজ্যবাদী পুঁজিপতি, মারোয়ারি, গুজরাটিরা, এই পুঁজিপতিরা এসে বাংলাকে দখল করবে, বাংলার জমি দখল করবে। আমি যদি একটা কথা মিথ্যা কথা বলি, আমার নামে যা খুশি শাস্তি দিন, আমি সব মেনে নেব।